বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ গুরুত্বপূর্ণ অনেকেই গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং পরিবারের সদস্যরাও তাদের ফিরিয়ে দেওয়ার আকুতিও জানিয়েছিল সরকারের কাছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত করে আলোচনা করব। আমাদের সহকর্মী আকলাকুস সাফা স্টুডিও থেকে যুক্ত আছেন আমাদের সাথে। সাফা, এখন পর্যন্ত কি পরিমাণের মানুষ গুম হওয়ার তথ্য আপনি পেয়েছেন সেটি জানাবেন। আরেকটি বিষয়ে, এখন পর্যন্ত যারা উদ্ধার হয়েছেন অনেকের সাথেই তো আপনার কথা হয়েছে, তাদের সেই দুর্বিষহ অভিজ্ঞতার ব্যাপারে কি জানিয়েছেন? এই তো গতকালই আমার একজন সার্ভাইভারের সঙ্গে কথা হলো। তিনি আয়নাঘরে 94 দিন তিনি কাটিয়ে এসেছেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার নাম আতাউর রহমান শাহিন। তার অভিজ্ঞতাটা আমি আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে যে তিনি একসময় প্রধানমন্ত্রী কার্যালয়ে সেখানে তিনি সার্ভার অ্যান্ড ফায়ারওয়াল ইনস্টলেশনের কাজ করেছিলেন। সেই কাজ করে চলে আসার পর পিএমও থেকে একটা মেইল যায় ডিজিএফআই এর যে ইমেইলে সেখানে যায়। সেই মেইলটা কোনোভাবে তারা ট্র্যাক করতে পারছিল না। তখন এই আতাউরকে তারা ডাকেন এবং আতাউরের কাছ থেকে সেই মেইলের যে জেনারেট করার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাও তারা সেখান থেকে নেন। ঠিক তার দুদিন পরেই তাকে ডিজিএফআই তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর প্রথমেই তাকে বলা হয় যে সে নিরাপদ সড়কচাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কিনা। এসব কথা বলার পর আয়নাঘরে নিয়ে যে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয় লম্বা সময় ধরে, সেই জিজ্ঞাসাবাদে এই মেইলের ট্র্যাক রেকর্ড তারা চান। সেই আতাউর তখন তাদেরকে বলে যে সে সব ধরনের ট্র্যাক রেকর্ড দিয়ে এসেছে, কিন্তু সেটি একটি স্পাম মেইল ছিল। এই স্পাম মেইলটা ছিল এবং সে বলছে যে এইটার জন্য তাকে কেন ধরে নিয়ে আসতে হবে, তাকে বললেই অথবা তাকে আলাদা করে বললে সে দরকার হলে অফিসে যেয়ে এই তথ্য তাদেরকে দিয়ে আসতো। এবং সে বলেছে যে সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এবং তখন তাকে বলা হয়েছিল যে সে কেন রাজনীতির সঙ্গে জড়িত থাকবে না, রাজনীতি করলে তাকে অবশ্যই আওয়ামী লীগের রাজনীতিই করতে হবে, এই দেশে বেঁচে থাকতে হলে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। 10 দিন পর তাকে আবারও সেই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাকে যে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের বর্ণনাগুলো তিনি আমাদেরকে দিয়েছিলেন। কি দুর্বিষহ বর্ণনার কথা তিনি বলেছিলেন। যেই কক্ষে তাকে রাখা হয়েছিল, খুপড়ির মতো একটি জায়গা, সেখানে একটি মাত্র ফুটো দিয়ে আলো আসতো এবং তখন তীব্র গরমের একটা সময় ছিল, কোনো ধরনের বাতাসের ব্যবস্থা ছিল না, এমন একটা অবস্থায় তাকে রাখা হয়েছিল। এবং বলা যায় খুবই দুর্বিষহ যে পরিস্থিতির কথা বলা হতো এবং আশেপাশ থেকে যে নির্যাতনের যে শব্দ তিনি পেতেন। এবং তিনি এমনটাও বলছিলেন যে তিনি যে খাবার তাকে দেওয়া হতো সেই খাবারও তার চোখের পানিতে খাবার ভিজে যেত, তিনি খেতেও পারতেন না, এমন একটা অবস্থা ছিল। বেশিরভাগটা সময় তিনি নামাজ পড়ে কাটাতেন এবং যাদের উপর নির্যাতন করা হতো তিনি বলছিলেন যে তাকে মাঝখানে একটি রুম থেকে আরেকটি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কক্ষে যে তিনি দেখেছেন যে সেখানে রক্ত জমাট বাঁধা যে ছোপ ছোপ অবস্থায় থাকে সেই রকম রাখা। এবং আরেকটি বিষয় তিনি বলছিলেন সেটি হচ্ছে যে খাবারের সঙ্গে যে হাড্ডি যেগুলো থাকতো সেগুলো দিয়ে বন্দি যে মানুষগুলো, সেই মানুষগুলো তারা দেয়ালের মধ্যে তারা অনেক কিছু লিখে রাখতেন, এটা যাতে তারা লিখতে না পারেন এই জন্য সেগুলো পর্যন্ত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো এসছে। আর যে সংখ্যাটা আপনি বলছেন, সংখ্যাটা কিন্তু 600-র কম নয়। আমরা দেখেছি 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবেও যে বিষয়গুলো রিপোর্ট হয়েছে, যে অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগগুলো হিসাব করলে কিন্তু 629 জনের যে একটি তালিকা আমরা দেখছি, 629 জন। নামগুলো তো এখন আসলে সবগুলো বলা সম্ভব না, সবগুলো নামই কিন্তু ঘুরে ফিরে এখন আমাদের হাতে আছে এবং সবাই কিন্তু এখনো বেরিয়ে যেতে পেরেছেন, বিষয়টা কিন্তু তা নয়। সর্বোচ্চ 10 থেকে 20 ভাগই কিন্তু তারা সার্ভাইভার যারা বেরিয়ে আসতে পেরেছেন এখনও কিন্তু আয়নাঘরের বিভিন্ন জায়গায়, কারণ আয়নাঘরগুলো এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তবে আয়নাঘরের যে হোতা, আমরা যার নামটা শুনতে পাচ্ছি এবং যিনি রিমান্ডে বিষয়গুলো স্বীকারও করছেন, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে আজও নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে, তার কাছ থেকেও যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো এবং যে যতগুলো অভিযোগ এসেছে আয়নাঘরের, যতগুলো নির্যাতনের অভিযোগ এসেছে সেগুলো থেকেও মিলালে কিন্তু সেই বিষয়গুলো বোঝা যায়। প্রত্যেকটা ভিকটিম তারা কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা দপ্তরে গিয়েছেন, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছেন, মন্ত্রীদের বাসায় পর্যন্ত গিয়েছেন, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন অন্তত তারা তাদের স্বজনের কোথায় আছে এইটা অন্তত জানার, বেঁচে আছে কিনা এইটা অন্তত জানার জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেই উদাহরণটার কথা আপনাকে আমি বলছিলাম বৃষ্টি, সেই উদাহরণই বলি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার পরও সেখান থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, মেজর জেনারেল জিয়াউল আহসান অবসরপ্রাপ্ত, তার যে রিমান্ডে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য থেকে আরও নতুন অনেকগুলো নাম বেরিয়ে আসছে। ওই সময়কার প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা ছিলেন তারা সবাই সরাসরি এই আয়নাঘর এবং এই বিচার বহির্ভূত যে কর্মকাণ্ডগুলো এগুলোর সঙ্গে জড়িত ছিলেন বলে আমরা তথ্য পাচ্ছি। বৃষ্টি, অনেক ধন্যবাদ। বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে বিষয় জানাচ্ছিলেন সাফা।